সতীনের ভিজা চুল প্রতি সকালেই দেখতে হয় ইসমার। স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে ৩ মাস হলো। ইসমার কষ্ট কেউ দেখেও দেখে না। রাহাত দ্বিতীয় বিয়ে করার পর তিনি ইসমার সামনে নিজের শুদ্ধ গোসল করা ভেজা চুল আর গাড়ে গলায় নখের আঁচড় নিয়ে আসছে। দ্বিধাবোধ করলেও এখন যেন সবকিছুই না সবকিছুই। সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে। রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা, যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সে এখন কিভাবে রাত পার করে, কিভাবে এখানে পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম ইসমা খাতুন। রাহাত হলো তার প্রাণপ্রিয় স্বামী। 7 বছর দাম্পত্য জীবনে বাচ্চা না হওয়ার দোষে সতীনকে দিতে হলো তার বাস করা ঘরটি এবং তার স্বামীকে। রাহাত জানে ইসমার মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আছে তার বাড়িতে। এরপরও রাহাত কিছুই বলতে পারে না ইসমাকে। ইসমার কাছে সে অপরাধী, বড় অপরাধী। ইসমাকে রাহাত ছাড়তে পারবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান আসলেও ইসমাকে রাহাত ছাড়বে না। ইসমার সাথে 7 বছরের সুখের সংসার করেছে, চাইলেও সেই সময়গুলো সে ভুলতে পারবে না। রাহাত প্রথমে ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি। মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারিশ আনতে, আরেকটা বিয়ে করতে। তাদের মতে ইসমা হলো বন্ধা নারীর ঘরে বাচ্চা আসবে কি করে। প্রতিনিয়ত শাশুড়ি, ননদ নানাস বিষাদের কথা শোনাতো রাহাতকে। সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ের কথা, করার কথা। রাহাত প্রথমে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ মেল নরম অসহায় ইসমার উপরে। বাধ্য করলো স্বামীকে রাজি করাতে। ইসমা গলায় ছুরি চালিয়ে হাজার যাতনায় গেলে রাহাতকে রাজি করায় এবং অনুমতি দেয়। রাহাত কথা দিয়েছিল ইসমার জায়গায় থাকবে। দ্বিতীয় বহুর ঘরের বাচ্চা হলে ইসমাকে বড় মা বলে ডাকবে। ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ের 3 বছর পর থেকেই। শাশুড়ি বাচ্চা করে কটু কথা শোনায় সমান্তলে। কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলে কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। রাহাত বলতো একদিন বাচ্চা হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। এভাবেই 7টি বছর কেটে যায়, অথচ ইসমার কোল আলো করে কোনো সন্তান আসলো না। রাহাতের পরিবার সুযোগ পেয়ে গেল। ইসমাকে বাধ্য করে স্বামীর দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিতে এবং রাজি করাতে। রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো বোন সুমি। বন্ধা ইসমা আরও বেশি ভেঙে যায় যেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয়। ভিতর দিক দিয়ে ইসমা সেদিন মরে যায় যেদিন রাহাত বিয়ে করে সুমিকে তাদের ঘরে তোলে, যে ঘরে ইসমা আর রাহাতের বাসর হয়েছিল। রাহাতের সাথে শেষ ঘুমিয়েছে সুমিকে বিয়ে করার আগের দিন। ইসমা সারা রাত ঘুমায়নি। রাহাতও সেদিন অর্ধরাত জেগেছিল ইসমার সাথে। ইসমাকে সান্ত্বনা দিয়েছে। রাহাতের চোখে ছিল খানিক হতাশা। বিয়ে তো সে করতে চায়নি। ইসমা ধ্যান ভাঙে শাশুড়ির কটাক্ষ শোনায়। কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বলে দিল কতকগুলো বিষ মাখা কথা। রাহাতের একটা টিন শেড বিল্ডিং। ইসমা থাকে একটি আলাদা রুমে। রোদের নরম রোশনিতে সুমি মোড়া পেতে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে। তার মন চাইলে কাজ করে, না চাইলে নাই। কাজ করার জন্য তো ইসমা আছেই। এমনিও খালার বাড়ি। সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমা থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে। রাহাত ইসমার কাছে যেতে চাইলে সুমি আটকে দেয়। রাহাত শুধু দিনের বেলায় ইসমার সাথে একটু কথা বলতে পারে। রাহাতের বাজারে বড় চালের ব্যবসা, বড় গোডাউন আছে নিজের। রাহাতের কোনো ভাই বোন নেই, তারা 1 ভাই 2 বোন। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে, সে বাবা হবে। সুমি গর্ভধারণ করেছে। রাহাতের মা জরিনার খুশি ধরে না। এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে, তাদের বংশ বিস্তার হবে। রাহাতের চোখে মুখে অজস্র খুশির ঝিলিক দেখতে পেল দূর দাঁড়িয়ে থাকে ইসমা। আজ যদি সুমির জায়গায় ইসমা থাকতো তবে রাহাত এভাবেই খুশি হতো। রাহাত ঘরে চলে গেল। সুমির মুখে লাজুক হাসি, মনে আলপনা জল্পনা। সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দেবে আনাসে। কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে। রাহাতের খুশি ধরছেই না। হঠাৎ মনে হলো ইসমার কথা। ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ। উঠে দাঁড়াতে নিলে সুমি হাত টেনে ধরল। যেতে দেবে না সতীনের কাছে। এখন থেকে ওই বন্ধার কাছ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তাদের অনাগত সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। রাহাত সুমিকে বুঝিয়ে শুনিয়ে ইসমার ঘরে যেতে চাইলে ইসমাই নিরলস ভঙ্গিতে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। অবহেলায় চুলগুলো উঠছে, চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। বিধ্বস্ত অবহেলিত বঙ্গুর মানুষের আবার স্বপ্ন কিসের? যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল সে এখন আরেকজনকে নিয়ে স্বপ্ন বোনে। ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ। রাহাত হাসি হাসি মুখে ইসমার সামনে পেশ করল তার বাবা হওয়ার সুসংবাদ এবং সুখময় অনুভূতি। যার কাছে অনুভূতি পেশ করল তারই কোনো অনুভূতি নেই। ইসমা নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ, যা রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে। ইসমা বলল, আপনি বাবা হচ্ছেন, আমিও খুশি। সুন্দর হোক আপনাদের জীবন, দীর্ঘ হায়াত নিয়ে জন্ম হোক আপনাদের সন্তান। এতদিন পর আপনাদের সবার সাথে মনের আশা পূরণ হলো। মিথ্যে হাসি ঝুলিয়ে কথাগুলো বলল ইসমা।
রাহাত ধরতেই পারল না ইসমার হৃদয়ে লোকানো যন্ত্রণা। রাহাত খুশিতে গদগদ হয়ে বলল, আমার আর তর সইছে না ইসমা, কবে কবে ছোট্ট বাবুটা আসবে, কবে হাঁটবে, কবে বাবা বলে ডাকবে। আপনার সন্তান আমাকে কি বলে ডাকবে? বড় মা? আগেই তো বলেছি তোমাকে বড় মা বলবে। সুমি যদি না চায় ওর বাচ্চা আমাকে মা না ডাকুক, না ডাকুক। তখন রাহাত ভাবনায় পড়ে গেল, আসলেই তো সুমি এখনই অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে? রাহাত গম্ভীর মুখে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুমি সুমির দিকে খেয়াল রাখবে, কি লাগে না লাগে দেখবে। ইসমার কথা একদম শুদ্ধ। ছোটকাল শহরে কেটেছে, সে সুবাদে একদম কথা শুদ্ধ সারিতে পরিপক্ক। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতোই শুদ্ধ ভাষায় কথা বলে। গ্রামের অনেকেই ইসমার কথায় মুগ্ধ। মেয়েটা চলাফেরা যেমন, কথাও এমন। কণ্ঠ খাতে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললেও শুনতে ইচ্ছে করে। রাহাত চলে গেল। রাহাতের মনে এখনও ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়েছে। তবে সামনে কি থাকবে নাকি আবসা হয়ে একচিহ্ন হয়ে যাবে? সুমি খুঁচিয়ে খুঁচিয়ে নাকি উঠিয়ে ফেলবে? ইসমার ফর্সা গায়ে মলিন কাপড় জড়িয়ে আছে। আজকাল শরীরের যত্ন নিতে ইচ্ছে করে না। চোখের নিচে কালো দাগের আধিপত্য দেখা দিচ্ছে। ইসমা চোখ দিয়ে অনবরত বৃষ্টির পোটার ন্যায় অশ্রুকণ গড়িয়ে পড়ছে। এ বোবা কান্নায় কাল্লা ছাড়া কেউ দেখে না। ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারকারাজের মেলা বসেছে আকাশ জুড়ে। এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখে দুঃখী মানুষ বাস করছে। কেউ সুখে জড়ানো, কেউ দুঃখে জড়ানো। ইসমা তো জানতে ইচ্ছে করে তার মতো যারা বন্ধা তাদের সবাইকে ইসমার মতো হেয় প্রতিপন্ন তো হতে হয় কি না? স্বামীর ভাগ ছেড়ে দিতে হয় কথায় কথায় বন্ধা শুনতে হয়, নাকি কেউ কেউ বাচ্চাদানে অক্ষম হলেও সাপোর্ট পেয়ে যায় স্বামী শ্বশুর বাড়ি থেকে? ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটায়। তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া ভুক্তভোগীদের। ইসমার বাবা আছে, তবে থেকেও নেই। মা তাহিয়া খাতুন আরও অসহায়। স্বামী ছাড়া ভাইদের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়েরও কপালে সুখ নেই, মায়েরও কপালে নেই। সে রাতগুলো কোথায় গেল, যে রাতে রাহাতের উষ্ণতায় মোড়ানো থেকে বোর হতো রাহাতের সাথে? রাহাত কি একবারও ভাবে না ইসমার কি করে সইছে সতীনের দখলদারিত্ব? নীলগিরি হেলিপ্যাডের জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা চাপটিয়ে নেমে এলো। ভিতর থেকে একজন মেজর ধাম করে 2 পা শক্ত জমিনে রেখে শির দ্বারা উঁচু করে দাঁড়ালো। গায়ে তার ফিটপাট ইউনিফর্ম পরা। গ্যাপটা মাথায় দিয়ে 2 হাত মাথার উপর তুলে টান টান করল হাতের আঙুলি। ফ্যাটানো শরীরে ডান পাশে বাম পাশে হেলিয়ে দুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ইউনিফর্মের গায়ে লেখা মেজর মুসামা খন্দকার। ক্যাপ্টেন, চেহারারে অবস্থা কেন? স্যার, বান্দরবানে অনেক রোদ। তোমার মনের আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন, নাকি শুধু ভিজে যাচ্ছ? না মেজর, রোদ বৃষ্টি মিলিয়ে আছে। বাড়ির কি অবস্থা স্যার? বাড়ির আর কি অবস্থা, মনে হয় মুরগির ফার্ম, সারাদিন কড়কড়ানি শোনা যায়। ওসামা খন্দকারের ফোনে তার মালিহা খানম কল করেছে। বল মা, কোথায় তুই? বাবা, বান্দরবানে এসেছি, 3 দিন আছি এখানে। অবনী আর বড় গুন্ডা ভাইকে নিয়ে এসেছে। ওরা কাবিনের টাকা চাইছে। বাড়ি ছিলাম তখন আসিনি, এখন আমি নেই। ফাঁকা গুহায় সিংহের কাছে কানা করে চাইছে ভিক্ষুকের দলেরা। ওদেরকে ভিক্ষের থালা ধরিয়ে দাও। অবনীর কাছে ফোন দাও। এই, তোর কাবিনের টাকা লাগবে? ওপাশ থেকে অবনী নিশ্চুপ। তোকে আমি স্পর্শ করতে চেয়েছিলাম, তুই নিজেই তো ধরা দিলি আমার কাছে। তোকে ধরে ছুঁয়ে নিজের উপরেই ঘৃণা হচ্ছে। জমজমের পানি দিয়ে আজকে গোসল করব। পেপারসে সাইন করে বিদায় হ আমার বাড়ি থেকে। তুই চিনিস না আমাকে? তোর কপাল ভালো আমি সামনে নেই। তোর মতো মেয়ে ওসামা খন্দকারের কাছ থেকে টাকা নিবে? আমি এখন নীলগিরির হেলিপ্যাডে আছি। উঁচু পাহাড়ের উপর থেকে নিচের খাদে তোর জিভ কেটে ফেলে দিব। পাহাড়ি ব্যাঙ আর কিছু মজা করে খাবে। তোর টাকলা প্রেমিকের টাকার অভাব, তাই আমার কাছে টাকা চাইতে এসেছিস? বিন্দু পরিমাণ কি লজ্জা নেই তোর? আমার এত সময় নেই এক্সের সাথে কথা বলার। ভবিষ্যতে আমার সামনে পড়বি না, বলেই দিলাম। এই ফকিরনি, তোর নাম অবনী না রেখে ফকিরনি কেন রাখলো না তোর বাবা? আজকে নিজের নামে আকিকা দিবি। অবনী পাল্টে তোর নাম ফকিরনি রাখবি। আকিকার টাকা না থাকলে তুই আর তোর গোপালবার প্রেমিক মিলে শুক্রবার মসজিদের সামনে গিয়ে থালা নিয়ে ভিক্ষায় বসে পড়বি। তোর সাথে তোর বড় ভাইকেও নিবি।
সুস্থ মানুষের ভিক্ষার ব্যবস্থা রমরমা হয়, তাই তোকে সাহায্য করে দিবে। যা, আমার সামনে একটা হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টারের ডানায় তোদের 3 জনকে বেঁধে মাঝ আকাশ থেকে পাতালে ফেলে দিব। মরে গেলে তো জান চলে যাবে, আর যদি বেঁচে যাস হাত পা গলায় ঝুলিয়ে ভিক্ষে প্রশিক্ষণে নেমে যাবি। পয়সা চাইতেও সুবিধা হবে, মানুষজন এমনিই তোদেরকে খুচরো পয়সা ছড়িয়ে ছিটিয়ে দান করে যাবে। আমার মা মালিহা খানমের মায়া আছে বহুত, বলে দিল দিব তার ছেলের এক্সকে প্রতি মাসে জাকাত ফিতরার টাকা দিয়ে দিতে। আর শোন ফকিন্নি, যা 3টে হুইল চেয়ার কিনে নিবি, হুইল চেয়ার টানার জন্য মানুষও ভাড়া করে নিবি। দেখ ফকিন্নি, আমার কত কত মায়া, তোদেরকে কত কিছু শিখিয়ে দিলাম ফকিন্নি। আমি হয়তো ফকির হয়ে যাব, তোকে 2 বার ছুঁয়ে ওয়াশ আসার কারণে এই নিয়ে 5 বার জমজম পানি ছিটিয়েছি আমার শরীরে। এত টাকা কি তোর বাপি দিয়ে যাবে? মেজর ওসামা খন্দকার কল কেটে একদলা থুতু নিক্ষেপ করল মাটিতে। পশমের গোড়ায় গোড়ায় রাগ অবস্থান করছে। কি হয়েছে স্যার? তেমন কিছু না। আরও কিছু সেনা সদস্য এগিয়ে আসলো ওসামা খন্দকারের কাছে। প্রত্যেকের সাথে দ্বন্দ্ব বিনিময় করে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ায়। সেনা সাউতে, ক্যাপ্টেন, ইয়েস স্যার, প্রত্যেকের নামের লিস্ট চাই। ওকে স্যার, পেয়ে যাবেন। গুড। ওসামা খন্দকার একটা একটা করে কদম রাখে আর নিজের মনে বিড়বিড় করে বলল, জীবনে কোনো মেয়ে নিয়ে বাজে চিন্তা করলাম না, প্রেম ভালোবাসা করলাম না। সে আমার কপালে একটা লুচো খাটাস মেয়ে জুটল কি করে? মেয়ে লোকের কথা সম্ভার, কেউ সংসার করতে চায়, কেউ ভাঙতে চায়। এই নোংরা অবনীর জন্য একটু মায়া লাগছে না কেন? রাবিশ একটা। এই ওসামা, এত বেলা হয়ে গেল, উঠছ না কেন? জরিনা খিটমিট করে ডাকছে ইসমাকে। সুমি পুয়াতে ওর নাস্তা দিতে দেরি হয়ে গেল, মাইয়াটা না খাইয়াই আছে। আর তুমি অহনো ঘুমাইতেছ কেন? চোখে মুখে ক্লান্তি আর অসহায় চোখে ইসমা বলল, আম্মা, আমার অনেক জ্বর। জরিনার মায়া হলো না, কর্কশ গলায় বলল, অজুহাত না দেখাইয়া কামে হাত লাগাও জলদি। বন্দা বাজা মাইয়া যে অহনো বাড়িতে রাখছি, এই তো বেশি, আবার কাম চুরি করো। ইসমার গাল বেয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। জরিনা এখন লাগাম ছাড়া কথা বলে। আগে নাহাতের জন্য এত কিছু বলতে পারতো না, এখন তো রাহাত পোয়াতি বউ নিয়ে ব্যস্ত। ইসমার অবস্থান কোথায় কে জানে। ইসমার রাহাত আর সুমির সামনে দাঁড়িয়ে আছে। সুমি এক হাত পেটের উপর রেখে আরেক হাত মাথায় রাখলো। তার নাকি সকাল থেকে মাথা ব্যথা, অথচ ইসমা একটুও খবর নেয়নি। এমনকি সুমির অসুস্থ দেখেও না দেখার ভান করেছে। রাহাত ক্ষুব্ধ হয়ে ইসমাকে বলল, তোমাকে না বলেছিলাম সুমির খেয়াল রাখতে? ইসমা বাকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে যে গর্ভবতী স্ত্রীর জন্য প্রথম স্ত্রীকে শাসাচ্ছে। সুমি সারাদিন ইসমার সাথে হসপিটালে রায়ার মতো ব্যবহার করে, আর রাহাতের সামনে সাজে ভিন্ন সাজ। এমন ভাব ধরে যেন রাহাতের বাচ্চা পেটে নিয়ে সে তার জান কোরবান হয়ে যাচ্ছে। আর রাহাতও গলে গলে শেষ হয়ে যায় সুমির নেকামিতে। সাথে তো রাহাতের মা জরিনা আছেই। সুমি মুখ বাঁকিয়ে বলল, সুতিনের বাচ্চাটারে সহ্য করবার পারে না। তোমার বউ খালি আমার দিকে কেমন কমন করে জানি চাইয়া খাকে, কবে জানি বাচ্চার বন্দার নজর লাগে আমার উপরে। জরিনাও তাল দিল। সুমি একেবারে হাসা কথা কইছে। সুমি এত সন্তানরে সহ্য করবার পারে না। বাজান ছাইরা দে বন্দারে, তুই আরও আগে বাপ হইতে পারতি। এই অমঙ্গল অপাইয়া মাইয়ার কারণে এতদিন পিছায়া গেলি। ইসমার শ্বাস আটকে রইল। সবগুলো মানুষ অকৃতজ্ঞ। এই শাশুড়িকে সে এখনও সেবা করে যায়। রাহাতের সব কাপড় ইসমার রোতে ধুয়ে শুকিয়ে ওর ঘরে দিয়ে আসে। এ বাড়িতে চুপচাপ নরম হয়ে থাকে, কারো কোনো কাজে হস্তক্ষেপ করে না। তারপরও মানুষগুলো কটাক্ষ করতে ছাড়ে না। তার দুর্বল জায়গাটা নিয়ে খুঁচিয়ে কথা বলে যায় যখন তখন। রাহাত সিদ্ধান্ত নিলেও ইসমা এখন থেকে পাশের টিনের ঘরে থাকবে। রাহাতের বাবা বেঁচে থাকতে ওই টিনের ঘরে ছাগল রেখে পালতো। রাহাতের মনে সন্দেহ হলো, সত্যি যদি ইসমা কোনো নজর দিয়ে থাকে সুমির সন্তানের উপর, তাই আলাদা করে দিল। ইসমার কত অপমান গায়ে মাখাবে। রাহাত পর্যন্ত চোখ উল্টিয়ে দিল। রাহাত কি জানে না ইসমা কেমন? এত অন্ধ হয়ে গেল তার সন্তান সম্ভবা বউয়ের কাছে যে ইসমাকে আলাদা করেই দিল। এতে অবশ্য ইসমার জন্য ভালোই হয়েছে। প্রতিদিন আর জ্বলতে হবে না তাদের লতুফুতু দেখে। অনাগত অস্তিত্বের জন্য ইসমার কোনো হিংসা নেই। তবে স্বামী আর সতীনের হাসি রং তামাশা ইসমার মরি যাওয়া জীবনে ব্যথা টেনে আনে। এই ব্যথাটা এত নির্লজ্জ, কত করে চাই দূরে রাখতে ততই কাছে এসে ঘেচে। না চাইতে ইসমা খাতুনের নয়ন জোড়া থেকে জল পড়ল। এই জল রাহাতের চোখে পড়ে না। রাহাতের চোখে ভাসে বংশধর নিয়ে আগামী ভবিষ্যতের, যেখানে ইসমার কোনো ঠাঁই নেই, নাম নেই, কিচ্ছু নেই। জরিনা খেকিয়ে বলল, কাইন্দা কাইটা মন গলাইতে পারতা না, তুমি টিনের ঘরে যাইয়া নিজের খাঁটি বুঝা নাও। সমস্যা নেই আম্মা, সেখানে আমার জন্য আরও ভালো। আমি আপনাদের কারো উপর হিংসা বিদ্বেষ পোষণ করি না। ভাবি, ভাগ্য কোন দিকে যাই দেখি।
বন্দা মাইয়ার আবার ভাগ্য কেমন? তিরস্কার নিয়ে কথাটা বলল ইসমার শাশুড়ি। এবার আর কাঁদল না ইসমা। কাঁদলেও দোষ, চুপ করে থাকলেও নাকি প্যাঁচার মতো মুখ করে রাখে। লোহিত যন্ত্রণা বুকে নিয়ে হাসবে নাকি কি করবে? তার উপর রাহাতের আচরণ দিনকে দিন উজ্জ্বল রং থেকে ফিকে মলিন হয়ে যাচ্ছে। রাহাত পাশে থাকলেও আশ্বাস হতো কিছুটা। রাহাত ভাবলেশীন হয়ে বলল, তোমার খাওয়া দাওয়ার খরচ সব পেয়ে যাবে। ইসমার বলতে ইচ্ছে করলো অনেক কিছুই, কিন্তু অশান্তিতে ভয়ে বলল না। আত্মসম্মান বিকিয়ে পড়ে আছে। মামার বাড়ি যাওয়ার ভয়ে মায়ের উপর আর বোঝা বাড়াতে চায় না। মা তো এমনি চিনতে চিনতে অর্ধেক শেষ। ইসমাতের যন্ত্রণা তার মা সরাসরি দেখলে আরও বেশি কষ্ট পাবে। নিকষ কালো আধার আর বৃষ্টির চন্দন পতন। বৃষ্টির পোটা টিনের ছালে টপ টপ করে পড়ছে আর অদ্ভুত সুন্দর সুর হচ্ছে। বাতাসের ধোলায় বৃষ্টির পোটা টিনের ছিদ্র দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ছে। ইসমাত গলা ছেড়ে জোরে জোরে কাঁদল। বৃষ্টির আওয়াজে কান্নার শব্দ বাহিরে গেল না। গলা দিয়ে খাবার নেমে না। হাতে পায়ের রগ দেখা যায়। গলার হাড্ডি বেশি উঠছে, চামড়ার সাথে। চুলে চিলুনি করা হয় না। ৩-৪ দিন পর পর গোসা। জীবনটা অগোছালো হয়ে গেল একটি বাচ্চার অভাবে। আর সুমির আগমনে এমন বৃষ্টি স্নাত রাতে রাহাতের পাশে জড়াজড়ি হয়ে শুয়ে থাকত। আর আজ ভিজে শরীরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো হুসামা খন্দকার। গায়ে শুধু একটা লাল সবুজের দাগওয়ালা গামছা, যা কোমরে প্যাঁচিয়ে রেখেছে। কৃষ্ণবর্ণ গায়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা মিশে আছে। ফোনে কল এসেছে। আরেকটা শুকনো গামছা দিয়ে মাথা মুছতে মুছতে কানে ফোন চেপে ধরল। কিটকিটিয়ে সাদা সাদা দাঁত বের করে ব্যঙ্গাত্মক শেষে রুম চড়ে পায়চারি করতে করতে বলল, আজ 2টা নতুন গামছি এনেছি। একটা মাজায় ফেসিয়ে রেখেছি। আমার কালো চামড়ায় মানিয়েছে না? জিয়াফত আলী। জিয়াফত না, আমার নাম লিয়াকত আলী। সে যাই হোক, তোমার মরণের জিয়াফত আমি ভালো করে উপভোগ করব, তাই জিয়াফত বলি। আগে বলো, গামছাটা কেমন মানিয়েছে? একেবারে কামলাদের মতো, খেতে খামারে যারা কাজ করে তাদের মতো। আরও একবার খিটখিট করে হেসে উসামা খন্দকার বলল, আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়ে উপকার করেছো তুমি। তুমি ছাড়া আর যারাও শত্রু আছে তাদেরকেও তোমার টাকায় ধরতে পারবো। যাক, সিসি ক্যামেরার টাকা তোমার লাগলো না। এত কিছু বুঝে যাও ঠিক করে। আরে জিয়াফত আলী, আমি উসামা খন্দকার। তোমার এক ধাপ আগে চলি। তোমার সিসি ক্যামেরা আমিই লাগিয়েছি, ঠিক জায়গায়, যেন প্রতিবার আমার গামছা পরা উদাম কালো পাঠার মতো শরীরটা দেখতে পারো। তোমার শরীর দেখতে এসব করিনি। যাকে পাঠিয়েছি তাকে ধরলে কি করে? তুমি যেমন চালচেলা পেলাও, এমন অগামার্কা একটা ধরলাম আর তোমার নাম সুরসুর করে বলে দিল। তা মন্ত্রীমশাই, মন্ত্রণালয়ে কি কাজের অভাব পড়েছে, নাকি মন্ত্রীগিরি ছেড়ে সশ্রাম শুরু করছো? কেন? লিয়াকত আলী বেড়বিড় করে বলল, শালার পুত, সিজ একটা বড় মাপের মাথা নিয়ে করে। মন্ত্রীমশাই কি বললেন? বউ তো গেল। আরে গেছে, ভালো হয়েছে। আমার ঘরটা লোক দিয়ে পরিষ্কার করিয়েছি অবশ্য। মনে পড়ে না ওর কথা। এ যেমন তুমি মনে করে দিলে। এই মিয়া ফোন কাটেন। আপনার মতো এত সময় নিয়ে ঘুরি না, আমার কাজ আছে। ঠাস করে ফোনটা কেটে দিল ওপাশ থেকে। লিয়াকত আলী গম্ভীর শ্বাস ছেড়ে একটা ছবি বের করে চোখের সামনে ধরল। হু হু করে কেঁদে ফেলল এই মধ্যবয়স্ক লোকটা। কান্না বাহিরে কেউ দেখে না। এ ছবিতে যে ছেলেটা আছে তাকে ঘিরে লিয়াকত আলীর জীবন। অথচ ছেলেটা অল্প বয়সে বড় আঘাত পেয়ে সরে গেছে সবার কাছ থেকে। স্যার, আসবো? আসো। ক্যাপ্টেন, স্যার বান্দরবনে আবার কবে যাবেন? এখন না ক্যাপ্টেন, সময় আছে। পার্বত্য জেলায় থাকতে হবে কিছুদিন। এখন গেলে ওরা সাবধান হয়ে যাবে। হুট করে একদিন যাব ইনশাআল্লাহ। ওকে স্যার। ক্যাপ্টেন, জি স্যার, বলুন। নীলগিরি হেলিপ্যাডে অগণের সাথে রাগারাগি করে কথা বলেছিলাম, তোমার মনে আছে? কিছু কিছু মনে আছে। আপনি খুব রেগেছিলেন। ফকিরনি আর জমজমের পানি কি জানি বলেছিলেন। হেলিকপ্টারের পাইলট কথাগুলো শুনে বাজেভাবে ছড়িয়েছে। মেজরের বাসা নাকি খারাপ। একজন মেজরের মুখের ভাষা হিসেবে নাকি জঘন্য। আচ্ছা ক্যাপ্টেন, এই সুশীল সমাজ আমার বাসাটাই দেখল। অবনী আমার সাথে, আমার পরিবারের সাথে যা করেছে, ওকে বড় ধরনের শাস্তি দেওয়া দরকার ছিল। আমি শুধু কয়েকটা কড়া কথা বলেছি, কিন্তু ওর গায়ে একটা থাপ্পড়ও দেইনি। আমি যখন সেনাকাটিতে ছিলাম, ও ওর প্রেমিকের সাথে বেড শেয়ার করেছে। স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজতে রাখা একজন নারীর আদর্শ কর্তব্য। আমি নীরবে ডিভোর্স দিয়ে এসেছি জানো ক্যাপ্টেন। ওই একই ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার পর সাওয়ালও পর্যন্ত সুযোগ নিয়েছে। ঠাট্টা করে বলেছে, মেজর কি বউরে খুশি করতে পারে না? এসব কথা শুনতে কেমন লাগতো বলো তো? মানুষজন বাড়িতে এসে বলতো, মেজর হয়ে বউকে আটকে রাখতে পারল না। আমার মা 1 সপ্তাহ বর কেঁদেছে। আমি ভাবতে বাধ্য হই, মানুষের মন মানসিকতা এমন কেন? এত কিছুর পরেও অবনী নির্লজ্জের মতো কাবিনে টাকা আদায় করতে আসে।
ওকে কি করার দরকার ছিল বলো তো? ও যে অন্যায় করেছে, ওকে মাটিতে অর্ধেক ফুঁতে পাথর নিক্ষেপ করার শাস্তি ডিজার্ভ করে। সেই সাথে আমার পুরুষত্বের আঘাত এনেছে বাহিরের লোকদের কাছে। ও তো আগেই জানতো আমার পেশাই এমন, মাস কি মাস দূরে থাকতে হয়। তখন কেন বিয়েতে রাজি হয়েছে? আমার সাথে এত অন্যায় হলো, আমি ফিকরিনি বললাম যেন আমার বাড়ি থেকে চলে যায়, তাই ভয় দেখালাম। এতে মেজরের মুখের ভাষা বিশ্রী হয়ে গেল। আমরা বনে বাদরে ঘুরে বেড়াই, যখন তখন দায়িত্ব ঝাঁপিয়ে পড়ি। নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রতিটা মিশন কমপ্লিট করি বলে কি আমাদের কোনো হার্ট নেই? আমাদের কষ্ট স্পর্শ করে না? আমাদের কি মান সম্মান নেই? ক্যাপ্টেন, ওর কারণে সমাজে আমাকে লজ্জিত হতে হয়েছে, অথচ আমি একদম নির্দোষ। তখন সুশীল সমাজ কোথায় ছিল যে আমি রেগে গিয়ে কয়েকটা কথা বললাম, এতে আমার খুব মুখ খারাপ হয়ে গেল? কথাগুলো বলে উসামা খন্দকার বিরক্তিকর শ্বাস ছাড়লেন। ক্যাপ্টেন বলল, এসব কানে নিবেন না স্যার। কানে নেই না ক্যাপ্টেন, এসব ভাবার সময় নেই। আজ জিয়াফত আলী পর্যন্ত খোঁচা দিয়ে কথা বলেছে। স্যার, আপনি এখনও লিয়াকত আলীকে জিয়াফত আলী বলেন? রাহাতের ছেলে হয়েছে, ফুটফুটে একটা বাচ্চা। বাড়ি জুড়ে আনন্দের মেলা। রাহাতের 2 বোনও এসেছে। একমাত্র ভাইয়ের ছেলে হয়েছে, বংশধর এসেছে। তাদের মুখের উজ্জ্বলতা বাড়ছে, বই কমছে না। ইসমা বাচ্চাটাকে কোলে নিতে চাইলে জরিনা মুখের উপর না করে দিল। অপয়া মেয়ে ছোঁয়া লাগতে দিবে না নাতির উপরে। রাহাতের 2 বোনও কড়া ভাষায় বলে দিল ইসমা যেন বাচ্চার আশেপাশে না থাকে। ইসমা হাত বাড়িয়েছিল কোলে নেওয়ার জন্য। সেই হাত আপন গতিতে গুটিয়ে নিল। বুকটা দগধগ করছে ইসমার। কেউ কাউকে কি করে মুখের ওপর এভাবে না করতে পারে একটা নিষ্পাপ শিশু কোলে নিতে? ইসমার বড্ড লোভ জেগেছিল একটু কোলে নেওয়ার জন্য, কপালে একটা চুমু দেওয়ার জন্য, একটু বুকের সাথে মিশিয়ে রাখতে খুব স্বাদ জেগেছিল। আজ চোখে জল নেমে আসেনি, তবে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে গেছে। ইসমা সামনে থেকে তার স্বামী সন্তানকে নিয়ে যাওয়া হলো। রাহাত 2 খাত মিষ্টি ভর্তি নিয়ে হাস্যোজ্জ্বল মুখে বাড়ি প্রবেশ করে। ইসমাকে বসে থাকতে দেখে অবাক হলো। টিনের ঘরে বসত করার পর থেকে ইসমা এই ঘরে আসে না। রাহাতের কাপড় ধুয়ে লসিতে ঝুলিয়ে দেয়, সেখান থেকে জরিনা বা সুমি নিয়ে যায়। রাহাতকে দেখে ইসমা সামনে গিয়ে বলল, অভিনন্দন আপনাকে, নতুন বাবা হয়েছেন, নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছেন। যা আমার মাধ্যমে হয়নি তা সুমির মাধ্যমে হাসিল হয়েছে। দ্বিতীয় বিয়ে করে সার্থক হয়েছেন। আপনি তো বলেছিলেন আমাকে বড় মা বলে ডাকবে, অথচ একটু কোলেও নিতে পারলাম না। আমার মতো বোন্দার কোলে দেওয়া হয়নি আপনার সন্তানকে। ইসমা ঠোঁট ছাড়িয়ে হাসি দিল। সেই হাসিতে প্রাণ নেই, সতেজতা নেই। রাহাত কেমন করে যেন তাকিয়ে রইল ইসমার দিকে। এই ইসমা তো আগের ইসমা নয়। আগের ইসমা তো রাহাতের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইসমার হাসি, ইসমার কথা, ইসমার লাখ যোগ্যতা রাহাত মুগ্ধ হয়ে দেখত। আর এই ইসমা এখন রাহাতের সামনেই আসে না। রাহাত খোঁজও নেয় না তার অবহেলিত প্রথম নারীর, শুধু খোরাক দিয়ে যায় কিছু দায়িত্ববোধ। রাহাত যেন ইসমার মলিন হাসিতে ঘোলকদাধায় পড়ে গেল। এ বিষাদের হাসিতে অনেক কিছু ছিল, লুকানো ব্যথা, স্বামীর সংসার হারিয়ে যাওয়া নীরব আর্তনাদ। রাহাত অনুভব করল ইসমা থেকে সে একেবারে সরে গিয়েছে। সুমি সরিয়ে নিয়েছে। ইসমা চলে গেল তার ঘরে, যেখানে সে ছাড়া আর কেউ ঘুমায় না, তার সঙ্গী কেউ নেই। রাহাত মিষ্টি হাতে নিয়ে ইসমার চলে যাওয়া দেখল। হুঁশ ফিরল মায়ের ডাকে। সবার ঘরে মিষ্টি দেওয়া হলো। শুধু ইসমার ঘরটা কারো নজরে পড়ল না। 7 দিন পরে রাহাতের ছেলের নাম রাখা হলো রাইহান। রাহাত বড় করে আকিকা দিয়েছে। ইসমার মা হাঁস মুরগি বিক্রি করে 3-4 সেট কাপড় এনেছে বাবার জন্য। বাবার জন্য কেউ কাপড়ের ব্যাগ খুলেও দেখেনি, পরাবে কিনা জানা নেই। ইসমান মা তাহিয়া খাতুন দেখেও দেখেনি মেয়ের অবনতি। বুক জ্বলন ধরেছে তাহিয়া খাতুনের। তাহিয়া খাতুন রাহাতকে একটু আড়ালে নিয়ে ইনিয়ে বিনিয়ে জড়তার সাথে নরম সুরে বলল, বাবা, তুমি একটু ইসমার খেয়াল রেখো। রাহাত মাথা নাড়িয়ে বোঝালো রাখবে। ইসমার মা কোনো ভরসা পেল রাহাতের প্রতি। তাদের মা মেয়ের কপালে যেন ইসমা বাবা পরকিয়া করে, ইসমার মাকে ডিভোর্স দেয়। তখন ইসমার বয়স 9 বছর। 9 বছরে ইসমা বাবা মায়ের সাথে ঢাকা থেকেছে। বাবা মেয়ের কোনো খোঁজ নিল না। আর দীর্ঘদিন শহরে থাকা ইসমার মায়ের কথাও শুদ্ধ হয়ে যায়। কথা বললে মনে হয় শিক্ষিতা। 9 বছরের ইসমাকে নিয়ে তাহিয়া খাতুন বাবার মায়ের গাড়ে ওঠে। ইসমার নানা নানি বেঁচে থাকাকালীন সময় ইসমা মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছে, এরপর আর পড়তে পারেনি। নানা নানি মারা যাওয়ার পর মামারা অতটা দেখে না। তাহিয়া খাতুন হাঁস মুরগি পালে, নকশি কাঁথা সেলাই করে, এগুলো করে নিজের আর মেয়ের টুকটাক খরচ চালায়।
ভাইয়েরা মনে চাইলে দেয়, না চাইলে নাই। ইসমা নানার দেয়া একটুখানি ভিটে মাটিতে তাহিয়া খাতুন বসবাস করে। চোখের জল নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল অসহায় মা। যা দেখে গেল তার মেয়ের করুণ পরিস্থিতি। মেয়েটার জন্য কত আকুপ মিনতি করে খোদার কাছে। আল্লাহ কবে জানি সুখ দেয় ইসমার কপালে। ইসমা দুর্বল হাতে প্লেট বাটি ধুয়ে যাচ্ছে। জোরে না এসে ধমক দিয়ে বলল, হাত চালিয়ে কাজ করতে। ইসমা বলল, করছি আম্মা। সারা জীবন অন্য মানুষে আম্মা কইতে যাইতে পারবা, কিন্তু নিজে আম্মা শুনতে পারতে না। ইসমার হাত থেমে গেল। আর কত ক্ষত তৈরি হবে এ মনে। মা না হতে পারাটা কি তার অপরাধ? তার হাতে কি ক্ষমতা রয়েছে এ তকমা খণ্ডনের? বলের উপর পানিতে ইসমার গরম জল চোখ থেকে নির্গত হয়ে পড়তে লাগল। বুকে কাঁপুনি উঠে গেছে তারও তো ইচ্ছে করে মা হতে, একটা সন্তান নিজের পেটে ধারণ করতে। হলো না তো, 7 বছরে হলো না। অথচ সুমির সুসংবাদ মাত্র 2 মাসেই হয়ে গেল। রাহাতের মনও ঝুঁকে গেল সুমির দিকে, যে মন আগে শুধুমাত্র ইসমার দিকে ছিল। ইসমার কানে বারবার বাজতে লাগল ধারালো বিষাদময় কথা। নিজে অন্যকে মা ডাকতে পারবে, তবে অন্যের মা ডাক তুমি শুনতে পারবে না কখনো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা। লিখেছেন আমাতুর রব তাসনিম। এটা গল্পের প্রথম অংশ। গল্পের পরবর্তী অংশ চাইলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।